দিনের শুরুতে সোনারপুরের দিকে, কারণ জমি বাঁচাও কমিটির বিক্ষোভ সেখানে। কৃষকদের জমির নথি জাল করে বিক্রির অভিযোগ, অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, সোনারপুরে জমি বাঁচাও কমিটির বিক্ষোভের ছবি। কৃষকদের জমির নথি জাল করে বিক্রির অভিযোগ। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, ইতিমধ্যে যে বিষয়টা জানতে চাইবো যে কৃষকদের জমির নথি জাল করে বিক্রি করা হলো, কিভাবে, কারা করলো এই গোটা ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই ঘটনায় ডিসেম্বর মাসে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় এক জমি ব্যবসায়ী সহ এলাকার 2 জনের নাম উঠে আসে এবং বেশ কয়েকজন তার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এই ঘটনার তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। সেখানে 3 জনকে গ্রেপ্তার করে প্রশাসনের তরফ থেকে কৃষকদেরকে আশ্বস্ত করা হয় যে তারা তাদের জমি ফেরত পাবে। 2019-20 সালে এই জমির যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন হয় অনলাইনে এবং যারা মারা গিয়েছিলেন সেই সব মানুষ, সেই সব ব্যক্তির যে জমির দলিল, সেই জমির দলিল জাল করে বিভিন্ন কৃষক এই জগদীশপুর 2টি মৌজায় প্রায় 300 থেকে 400 কৃষকের জমি তারা বিক্রি করে দেন এবং সেই বিক্রির পরে দেখা গিয়েছে যে প্লট প্লট করে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনে সেই গেট, সেই জমি প্লট প্লট করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই স্বর্ণভূমি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নাম দেওয়া হয় এবং যেহেতু রাস্তার পাশেই স্বাভাবিকভাবেই বিক্রি হতে থাকে এবং এই নোটিশ পাওয়ার পরেই কৃষকরা জানতে পারেন যে তারা জমি বিক্রি করেননি, অথচ জমি বিক্রি হয়ে গেছে। এবং এই 3 জনকে গ্রেপ্তারির পর যখনই দেখা গিয়েছে তারা জামিনে ছাড়া পেয়েছেন, তারপরে এই কৃষকদের একত্রিত হয়ে তারা জমি বাঁচাও কমিটি করেছেন এবং তারা একটি বৈঠক করেন। এলাকায় তারা বিক্ষোভ প্রদর্শন করে তারা মিছিল করেছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে তারা জমি বিক্রি করেন। দাবি জানাচ্ছেন তারা, জমি ফেরত দেওয়া হবে এমনটা আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কতদিনের মধ্যে তারা জমি ফেরত পাবে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যেহেতু নির্বাচন সামনে চলে এসছে, সবাই প্রচারে ব্যস্ত রয়েছেন এবং সরকারি আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম তারা যেটা জানিয়েছেন, প্রসেসিং এই পুরো ঘটনা সেটা তারা তদন্ত করছেন এবং সেটা অনগোয়িং রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জমি কি করে কৃষকরা ফেরত পাবে তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা আসেনি। আর সেই কারণেই ভাঙড়ের পর তুমি দেখবে নতুন করে জমি বাঁচাও কমিটি তাদের পোস্টার পড়লো এই সোনারপুরের জগদীশপুর এলাকায়। সেখানে তারা বৈঠক করলেন, এলাকায় মিছিল করলেন এবং আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এবং এই সমস্যা সমাধানের জন্য সমস্ত জায়গায় যেমন দেখা গিয়েছে যে সরকার দুয়ারে গিয়েছে, এক্ষেত্রেও কৃষকরা চাইছেন যে সরকার তাদের পাশে আসুক, তাদের দুয়ারে এসে তারা জমি বিক্রি করেননি সেই জমি তাদেরকে ফেরত দিক, সরকার নিজে উদ্যোগ নিক। তারা সরকারের প্রতি আস্থা রেখেছেন, কিন্তু এই যে দীর্ঘ সময় কেটে গেছে 3 থেকে 4 মাস এবং সেই কারণেই তারা হুঁশিয়ারি তারা দিচ্ছেন। পরবর্তী পদক্ষেপ কি নেবেন তারা কিছু বলেছেন, কিছু বলছেন? দেখো, গতকালই দেখা গিয়েছে যে তারা সন্ধ্যায় এলাকায় মিছিল করেছে। এই যে প্রজেক্টের যে ঘর, সেই ঘর তারা ভাঙচুর করে দিয়েছেন। এলাকায় যে টিনের পাঁচির তারা তৈরি করেছিল, সেই তৈরি পাঁচির তারা গতকালই জনরোষে ভেঙে দেওয়া হয় এবং আমতলা বারুইপুর রোড অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান এবং সেখানে তাদের বক্তব্য যে সাধারণ মানুষের অসুবিধা করে তারা এই আন্দোলন করতে চান না, তারা চান তাদের জমি তারা যেন ফেরত পায় এবং তার জন্য যদি আগামী দিনে ধন্যবাদ, তারা চাইছেন যাতে তারা জমি ফেরত পান। যদি জমি ফেরত তারা না পান, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছে জমি বাঁচাও কমিটি। কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে, সেই জন্য আমি চাচ্ছি আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আপনি কি জমি বিক্রি করেছিলেন? না, বিক্রি করিনি। তাহলে বিক্রি হলো কিভাবে? হ্যাঁ, জাল করে বিক্রি করেছে, বেনামি করে আমার নামে দালাল বিক্রি করেছে। আমার জমি আমার ফেরত চাই। আমরা আগামী দিনে এই যে আন্দোলনে নেমেছি,
এই আন্দোলন আরও অনেক দীর্ঘায়িত করব। আমাদের জমি, আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে, আরও অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। আমাদের জমি ফেরত চাই, জমি চলে শাস্তি চাই। মালদার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মালদায় কুপিয়ে খুনের ঘটনা। শাহাপুর ছাতিয়ার মোড়ে যুবকের খুনের অভিযোগ, যুবককে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। আর কি অভিযোগ উঠে আসছে, কিভাবে এই ঘটনা ঘটলো, জানবো বিস্তারিত সেবকের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, একদমই, দেখো, বাড়ির কাছে ছাতিয়ান মোড় এলাকায়, পুরাতন মালদা বিধানসভা এলাকা, সেখানে বাড়ির কাছেই রক্তাক্ত দেহ উদ্ধার। সকালে কুপিয়ে খুনের ঘটনা। যুবক তাপস দাস, বছর 30 বয়স, বাড়ির কাছেই তার দেহ মিলেছে। স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পারেন এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। চতুর্দিকে রক্ত পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মালদা থানা পুলিশ যায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এলোপাতাড়ি কোপের ফলেই মৃত্যু ঘটনা ঘটেছে। কিন্তু সকালে কিভাবে প্রকাশ্যে এই খুনের ঘটনা খুন করেছে সন্দেহজনক কিছু শোনা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে যুবক খুন হয়েছে সে জমি জায়গার ব্যবসার সংক্রান্ত কাজে যুক্ত ছিল, এমনটাই মনে করছে পুলিশ। এবং ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে, তার থেকে আক্রোশে খুন হতে পারে। তবে এই ঘটনায় এলাকার দুষ্কৃতীরা যুক্ত, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। একেবারে এবার একটু শোনাবার চেষ্টা করব দর্শকদের, এলাকাবাসী তারা কি বলছেন এবং মৃতের বাবা কি বলছেন, শুনুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি তাপস দাস বলে আমাদেরই এই বাড়ির ছেলে মার্ডার হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপরে মালদা থানার পুলিশ আসলো, লাশটা নিয়ে গেল। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী, আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো একজন সমাজসেবক হিসাবে, অতি সত্বর দোষীকে খুঁজে বের করা হোক। দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যেন ধরা পড়ে। আর আমাদের তো সবই সূত্র ফাঁসি হয়। ছেলেকে তো ঘুরে পাবো কি? ছেলেকে তো ঘুরিয়ে পাবো না। কি নাম? আর এবার আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে। যেমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজ থেকে অর্থাৎ সোমবার থেকে গরম আরো বাড়বে। চৈত্রেই 40 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। বঙ্গের তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরো বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, চৈত্রেই 40 ডিগ্রি ছুঁই? না, 40 ডিগ্রি গতকালই বাঁকুড়ার তাপমাত্রা হয়ে গেছে। অর্থাৎ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়া জেলাতে 40.1 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরো বাড়বে। তবে আগামী দুদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও তারপরের থেকে 3-4 দিনে এই তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এমনই পূর্বাভাস। অর্থাৎ তাপমাত্রা বাড়বে। অন্যদিকে আরো একটি টার্ফ অর্থাৎ অক্ষরেখা রয়েছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত। তার ফলে প্রচুর জলীয় বাষ্প, অর্থাৎ একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে গরম বাড়বে। তবে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত হবে। আগামীকালও এই বৃষ্টি ঝড়ের সামান্য প্রভাব থাকবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সেভাবে কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা বাড়বে এবং গরম ও অস্বস্তি আরো বাড়বে। বিশ্বজিৎ, শহর কলকাতাতেও তো 38 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। একদমই, গতকাল আমরা দেখেছি যে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কিছুটা বাড়বে এবং এই সপ্তাহেই 38 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা হতে পারে। অর্থাৎ যেমন পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি হতে পারে, তেমনি এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কলকাতাতেও 38 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আর তার ফলে গরম যেমন বাড়বে।